প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মা কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের পরিচিতি ও বিভিন্ন মেনু সম্পর্কে। প্রথমে আমরা দেখব এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয়। এক্ষেত্রে আমরা কয়েকটি ভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে পারি। প্রথমত আমরা কম্পিউটারের স্টার্ট বারে ক্লিক করে অল অ্যাপস বা অল প্রোগ্রাম থেকে এমএস ওয়ার্ড, এমএস অফিস খুঁজে বের করব। এখান থেকে এমএস অফিসের ভিতর প্রয়োজনীয় যে এমএস অফিসের প্রয়োজনীয় এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এক্সিস পাওয়ার পয়েন্ট এগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে এমএস ওয়ার্ডে ক্লিক করে আমরা এমএস ওয়ার্ড ওপেন করতে পারবো। দ্বিতীয়ভাবে আমরা স্টার্ট বারে ক্লিক করার পর সার্চ অপশন থেকে WORD ওয়ার্ড লিখে সার্চ করলে এমএস ওয়ার্ড এখান থেকেও আমরা ওপেন করতে পারবো। তৃতীয়, আমরা ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে নিউ এমএস ওয়ার্ড এখানে ক্লিক করেও আমরা এমএস ওয়ার্ড ওপেন করতে পারবো। যে কোনো একভাবে এমএস ওয়ার্ড ওপেন করার পর আমরা প্রথমে এমএস ওয়ার্ডের পরিচিতিটা জেনে আসি। সর্ব উপরে ডকুমেন্ট 1 বা এমএস ওয়ার্ড লেখা রয়েছে। এই বারটিতে আমরা টাইটেল বার নামে পরিচিত। এখানে ডকুমেন্টটি সেভ করা রয়েছে কিনা এবং কোন সফটওয়্যারটি রান করিয়েছি এটা সম্পর্কে দেখতে পাবো। যেমন এখানে ডকুমেন্ট 1 রয়েছে এবং এমএস ওয়ার্ড। আমরা এমএস ওয়ার্ড ওপেন করেছি, এই জন্য এমএস ওয়ার্ড লেখা দেখাচ্ছে। এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট যখন ওপেন করা হবে তখন এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সিস পাওয়ার পয়েন্ট এগুলোই শো করবে। দ্বিতীয়ত, এখানে ডকুমেন্ট 1 লেখা রয়েছে। এ দিয়ে আমরা বুঝতে পারবো যে এই ডকুমেন্টটি সেভ করা আছে কিনা এবং সেভ করা থাকলে এই ডকুমেন্টটি কি নামে সেভ করা রয়েছে। উপরে বাম পাশে কয়েকটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। ডান পাশে রয়েছে মিনিমাইজ, রিস্টোর ডাউন এবং ক্লোজ। আমি আশা করি যে এই তিনটি সম্পর্কে তোমরা পূর্বে থেকে অবগত আছো। নিচে ফাইল, হোম, ইনসার্ট, মেনু, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, রিভিউ, ভিউ, একে আমরা রিবন অথবা মেনু বার নামে চিনি। এর নিচে রয়েছে রোলার। এখানে ক্লিক করলে ভিউ মেনুতে ক্লিক করে রোলারে টিকটি দিলে এখানে যে বারটি শো করবে এটা আমরা রোলার নামে চিনি। এটা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। সামনে আমরা এটা নিয়ে আলোচনা করব। এরপর রয়েছে দুটি বার। একটি রয়েছে হরিজন্টাল, দুটোকে বলে স্ক্রল বার। একটা হরিজন্টাল বার, একটা হচ্ছে ভার্টিক্যাল বার। একটা নিয়ে আমরা উপর নিচে এবং একটি নিয়ে আমরা ডকুমেন্ট ডানি বাই করে দেখতে পাবো। এবং সাদা যে অংশটি দেখতে পাচ্ছি এটা টেক্সট এরিয়া বা ওয়ার্ক এরিয়া নামে পরিচিত। উপরে বাম পাশে এটা হচ্ছে ডকুমেন্ট ইনফরমেশন দেখার জন্য বা ফাইল ইনফরমেশন, একে বলে ডকুমেন্ট ভিউয়ার, নাম্বার অফ ওয়ার্ড, ডকুমেন্ট ভিউয়ার। এবং ডান পাশে যেটি রয়েছে এটা হচ্ছে ভিউ
এ পাশে রয়েছে জুম, নিচে ডান পাশে রয়েছে জুম। মোটামুটি পরিচয় শেষ হওয়ার পরে আমরা প্রথমে চলে যাব ফাইল মেনু সম্পর্কে। ফাইল মেনুতে আমরা কোনো কিছু লিখে কোনো কিছু লেখার পর সেভ করার জন্য আমরা সর্বপ্রথম ফাইলে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর বাম পাশে ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার আমরা যে স্থানে সেভ করতে চাচ্ছি, যেমন আমাদের ফোনে আমরা ছবি, ভিডিও, অডিও বা কোনো ডকুমেন্ট আমাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো ফোল্ডারে রাখতে পারি, ঠিক তেমনভাবে আমরা এই ফাইলটি কোথায় সেভ করব এজন্য প্রয়োজনীয় লোকেশন সিলেক্ট করে আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। এজন্য ডেস্কটপে ক্লিক করে ফাইল নেম, প্রয়োজনীয় নাম লিখতে হবে। এখানে মনে রাখতে হবে নিজের নাম, অথবা এমন কোনো ডকুমেন্ট লেখা যাবে না যে এখানে প্রয়োজনীয় নাম লিখতে হবে, যে নামটা লিখলে আমরা ডকুমেন্টটি সহজে খুঁজে বের করতে পারবো। আমি এখানে test01 নামে সেভ করছি। এখান থেকে সেভ অ্যাজ টাইপ অলওয়েজ ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট থাকবে। যদি কখনো ডকুমেন্টটি পিডিএফ আকারে প্রয়োজন পড়ে তবে সেভ অ্যাজ টাইপ থেকে আমরা পিডিএফটি ক্লিক করব এবং সেভে ক্লিক করব। আমি এখন ডকুমেন্ট ভিউ ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে চাচ্ছি, এজন্য ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে রাখলাম। এরপর প্রয়োজনীয় ফাইলটি কখনো যদি লক করার প্রয়োজন পড়ে তাহলে আমরা টুল থেকে জেনারেল অপশনে ক্লিক করব এবং প্রথমে পাসওয়ার্ড, দ্বিতীয় ঘরে সেম পাসওয়ার্ড দিয়ে ওকে দিব, পুনরায় আবার পাসওয়ার্ড চাইবে, সেম পাসওয়ার্ড দিয়ে ওকে দিলে ফাইলটি পাসওয়ার্ড সেট হয়ে যাবে। আমি এখন পাসওয়ার্ড সেট করব না, এজন্য ফাইল স্কিপ করে যাচ্ছি। তাহলে আমরা ফাইল কোথায় সেভ করব সেই লোকেশন, এরপর প্রয়োজনীয় ফাইল নেম, এবার যে টাইপে সেভ করতে চাচ্ছি সেই টাইপ রেখে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আমরা টাইটেল বারে দেখতে পারবো test1 বা যে নামে সেভ করব সেই নামটি এখানে শো করবে। আমরা একটু মিনিমাইজ করে ডেস্কটপে দেখে আসি। এটা test01 নামে সেভ করা হয়েছে। এখন সেভ অ্যাজের কাজ হচ্ছে সেভ করা জিনিসকে পুনরায় সেভ করার জন্য বা অন্য নামে সেভ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা ডকুমেন্টটি সংযোজন, বিয়োজন বা কোনো কিছু ফাইল থেকে মুছে নতুন করে লিখে বা একইভাবে রেখেও সেভ করতে পারি। তাহলে সেভ করা ফাইলকে অন্য নাম সেভ করার জন্যই সেভ অ্যাজ ব্যবহার করা হয়। সেভের মতোই সেভ অ্যাজ একই কাজ, তবে শুধু একটা কথাই মনে রাখতে হবে যে সেভ করা জিনিসকে পুনরায় সেভ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। এখানেও ফাইল নেম, ফাইল লোকেশন, ফাইল নেম এবং সেভ অ্যাজ টাইপ প্রয়োজন মতো রেখে সেভ অপশনে ক্লিক করলে সেভ অ্যাজ হয়ে যাবে। আমি এখানে test01 সিলেক্ট করে সেভে ক্লিক করলাম। উপরে টাইটেল বারে দেখতে পাচ্ছি
011 নামে সেভ করা হয়েছে। আমি ডেস্কটপে ক্লিক করেও এটা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আসি ওপেন। ফাইল মেনুতে ওপেনের কাজ হচ্ছে, ওপেনে ক্লিক করার পর আমরা সাম্প্রতি কয়েকদিন আগে বা আগে কাজ করেছি বা আগে সেভ করা আছে সেই ফাইলটি ওপেন করার জন্য ওপেন ব্যবহার করা হয়। আমার প্রয়োজনীয় ফাইলের পরে রেখে প্রথমে আমার কোথায় সেভ করা আছে ফাইলের লোকেশনটা দেখিয়ে দিতে হবে। যেমন আমি ডেস্কটপ থেকে বের করব, ডেস্কটপে ক্লিক করার পর যে ফাইলগুলো শো করতেছে এখান থেকে টেস্ট1 আমি এটা ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। এখন এভাবে পুরনো ফাইলগুলো ওপেন করে দেখার জন্য ফাইল ওপেন ব্যবহার করা হয়। ফাইল ক্লোজের কাজ হচ্ছে, এখানে একটু আলোচনা করে নিই। এখানে ক্লোজ প্রোগ্রামের একেবারে ডান পাশে ক্লোজ লেখা রয়েছে এবং ফাইল মেনু থেকে সর্বনিচেই এক্সিট লেখা আছে। এখন এই ক্লোজ ফাইলের ভিতরে যে ক্লোজটি লেখা রয়েছে এই ক্লোজ এবং প্রোগ্রামের ডান পাশে যে ক্লোজ, এই দুটো ক্লোজ এক নয়। এই ক্লোজে ক্লিক করলে, ডান পাশের কর্নারের ক্লোজে ক্লিক করলে প্রোগ্রাম থেকে আমরা বের হয়ে যাব, কিন্তু ফাইল মেনু থেকে যদি ক্লোজ ক্লিক করি তবে চলমান পেজটি, আমরা যে পেজে বা যে ওয়ার্ক এরিয়ায় কাজ করতেছি শুধুমাত্র এই পেজটাই চলে যাবে, কিন্তু প্রোগ্রাম ক্লোজ হবে না। ফাইলে যে ক্লোজ, এইভাবে সফটওয়্যারটি রান থাকবে কিন্তু চলমান পাতাটা বা আমাদের ওয়ার্ক এরিয়াটা হারিয়ে যাবে। এখান থেকে ফাইলে ক্লিক করে আমরা পুনরায় পেজ আনার জন্য নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ক্রিয়েটে, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক রেখে ক্রিয়েটের পরে ক্লিক করব। আমাদের নতুন পেজ পুনরায় চলে আসবে। এখানে মনে রাখতে হবে ফাইলে ক্লোজ করার পর আমি যদি ইচ্ছে করি নতুন পেজ নিব, এক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করতে পারি। Ctrl+N প্রেস করার পর আমাদের পেজটি ওপেন হয়ে যাবে। এরপরে আমরা পুনরায় আবার কাজ করতে পারবো। এরপর রয়েছে ফাইল ইনফো বলতে ইনফরমেশন, তথ্য। এই ফাইলটিতে ডান পাশ থেকে আমরা দেখতে পারবো প্রপার্টিস থেকে সাইজ, এই ফাইলটা তৈরি করা হয়েছে, কতটুকু জায়গা খেয়েছে, কয়টা পেজ রয়েছে, কয়টা শব্দ রয়েছে, টোটাল কত সময় বসে এই ফাইলে কাজ করা হয়েছে, এই ফাইলটি কত তারিখে তৈরি করা হয়েছে, এই ফাইলটি দিতে সর্বশেষ কত তারিখে বা কোন সময় কাজ করা হয়েছে এবং কখনো প্রিন্ট করা হয়েছে কিনা, এই জাতীয় তথ্য দেখার জন্য ইনফো ব্যবহার করা বা ইনফরমেশনটা ব্যবহার করা হয়। এরপর রয়েছে রিসেন্ট বলতে আমরা কিছুক্ষণ আগে, সাম্প্রতি, কয়েকদিন আগে আমরা যে ফাইলগুলোয় কাজ করেছি, এখানে রিসেন্ট ডকুমেন্টের ভিতরে সেই ফাইলের নামগুলো শো করবে এবং রিসেন্ট প্লেস থেকে আমরা কোন ফোল্ডার থেকে, কোন ফাইল থেকে আমরা কাজ করেছি সেই ফাইল বা ফোল্ডারের নাম, ফাইল এবং ফোল্ডারের নাম এই রিসেন্ট থেকে দেখতে পাবো। নিউ সম্পর্কে একটু আগেই আলোচনা করে আসছি। এখন চলে যাব প্রিন্ট। এমএস অফিসের ভিতরে প্রিন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ। প্রিন্ট ভালোভাবে না জানলে আমরা কাজ করার পর প্রিন্ট বা প্রয়োজনীয় ডকুমেন্ট বের করতে পারবো না। তাই খুব মনোযোগ সহকারে প্রিন্টের কাজটা দেখতে হবে। প্রিন্ট কমান্ডটা কিবোর্ড থেকে Ctrl+P
ক্লিক করলে প্রিন্টারে জায়গাটা ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পরে আমাদের তিনটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথমে রয়েছে প্রিন্ট, দ্বিতীয় রয়েছে প্রিন্টার এবং তৃতীয় রয়েছে সেটিং। আমরা সর্বপ্রথম চলে যাব প্রিন্টারে। প্রিন্টারের ভিতর আমরা কিছু আলোচনা করি। বাংলাদেশে বা কার্যক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রিন্টার ব্যবহার করে থাকি। অনেক প্রিন্টার রয়েছে শুধুমাত্র সাদা কালো প্রিন্ট হয় এবং অনেক প্রিন্টার রয়েছে কালার প্রিন্ট করা যায়। কোনো প্রিন্টার রয়েছে এক পাশ প্রিন্ট করা যায় এবং দুই পাশ প্রিন্ট করা যায়, অন সাইড বোথ সাইড। প্রয়োজন অনুসারে আমাদের প্রিন্টারটি সিলেক্ট করে নিতে হবে। প্রিন্টার সিলেক্ট করার পর আমরা চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আমি একটু পেজ বেশি নেওয়ার জন্য বা ভালোভাবে বোঝানোর জন্য অন্য একটি ফাইল ওপেন করছি। এখানে নিচেই বাম পাশে দেখা যাচ্ছে পেজ নাম্বারে 10টা পেজ রয়েছে। সেটিংয়ে যাওয়ার পরে প্রথমে রয়েছে প্রিন্ট ওয়াল পেজ। আমি ডান পাশে তীরটির পর ক্লিক করে দেখতে পাচ্ছি প্রিন্ট ওয়াল পেজ, প্রিন্ট সিলেকশন, প্রিন্ট কারেন্ট পেজ, প্রিন্ট কাস্টম রেঞ্জ, 4টি লেখা রয়েছে। প্রথমে আমরা প্রিন্ট অল পেজ নিয়ে আলোচনা করব। প্রিন্ট অল পেজ বলতে এখানে 10টি পেজ রয়েছে। এখানে যদি ক্লিক করে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে 1 থেকে 10 নম্বর পেজ সবগুলো পেজই প্রিন্ট হবে। দ্বিতীয় অপশনটি প্রিন্ট সিলেকশন, এখানে ইনঅ্যাক্টিভ রয়েছে। এটা অ্যাক্টিভ করার জন্য আমাদের যে কোনো একটি পেজের কিছু অংশ, কিছু লেখা সিলেক্ট করে নিতে হবে। এখন আমরা আবার প্রিন্টে চলে যাচ্ছি। প্রিন্টে যাওয়ার পরে এখন আমরা দেখতে পাবো প্রিন্ট সিলেকশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। মোট কথা ডকুমেন্টের যে অংশটুকু আমরা সিলেক্ট করে আসব, সিলেক্ট করা যে অংশটুকু, সেই অংশটুকু প্রিন্ট করার জন্যই প্রিন্ট সিলেকশন ব্যবহার করা হয়। এরপর রয়েছে প্রিন্ট কারেন্ট পেজ। প্রিন্ট কারেন্ট পেজ বলতে বোঝায় আমরা এখন 10 নম্বরের 1 নম্বর পেজে আছি। আমি এখন আছি 10 নম্বরের 2 নম্বর পেজে। ফাইলে যে প্রিন্টটি, এখান থেকে প্রিন্ট কারেন্ট পেজ এখানে ক্লিক করলে এখন আমার কার্সার রয়েছে 2 নম্বর পেজে। এখন কারেন্ট পেজ বলতে 2 নম্বর পেজ বোঝায়। আমি এখান থেকে যদি ক্লিক করে এখানে ক্লিক করি, এখন দেখাচ্ছে যে আমি 10 নম্বর পেজে 6 নম্বর পেজেই রানিং রয়েছি। ফাইলে যে প্রিন্টে এখন কারেন্ট পেজ বলতে 6 নম্বর পেজই বোঝাবে। আমরা নিচের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবো পেজ নাম্বার এবং 6 নাম্বার এখানে রয়েছে। এখান থেকে আমরা ডাইনে বা বামে ক্লিক করে এই লেখাটি চেঞ্জ হলে এখানে কারেন্ট পেজ যে নাম্বারটি, যে পেজটি শো করবে। এখন 8 নম্বর পেজে আছি, এখন কারেন্ট পেজ 8 নম্বর। আমরা এখান থেকেও পরিবর্তন করে দিতে পারি। এরপর রয়েছে সর্বশেষ প্রিন্ট কাস্টম রেঞ্জ। কারেন্ট পেজ বলতে আমরা বুঝি, কাস্টম পেজ রেঞ্জ বলতে আমরা বুঝি আমরা নিজেরা তৈরি করে যে পেজ নাম্বারগুলো দিব, এই পেজ নাম্বার। এখানে দুইটা জিনিস, আমরা যদি 1,2 লিখি তাহলে বোঝা যাচ্ছে এখানে 1 নম্বর পেজ এবং 2 নম্বর পেজ। কমা দিয়ে যদি 10 নম্বর দিই তাহলে বোঝা যাবে 10 নম্বর পেজ। কিন্তু 1 থেকে হাইপেন দিয়ে যদি 5 লিখি, এভাবে যদি লিখি তাহলে বুঝতে হবে যে এখানে 1 থেকে 5 নম্বর পেজ। আর 1,5 যদি লিখি তাহলে বুঝতে হবে 1 নম্বর পেজ আর 5 নম্বর পেজ। আমরা যেভাবে লিখে দিতে পারি এভাবেও লিখতে পারি। এর মানে হচ্ছে 1 নম্বর পেজ, 5 নম্বর পেজ,
এবং 6 থেকে 10 নম্বর পেজ। আমরা আমাদের প্রয়োজনীয় পেজ নাম্বারগুলো এখানে এভাবে লিখব এবং প্রিন্টে ক্লিক করব। এর নিচেই দেওয়া রয়েছে অন সাইড এবং বোথ সাইড। অন সাইড বলতে পেজের এক পাশ প্রিন্ট করা বোঝায় এবং বোথ সাইড বলতে পেজের দুই পাশে প্রিন্ট করা বোঝায়। এর নিচেই রয়েছে কালেক্টেড আর আনকালেক্টেড। কালেক্টেড বলতে আমরা বোঝাই সেট হিসেবে প্রিন্ট হওয়া, আর আনকালেক্টেড বলতে বোঝায় সেট না হয় একটি একটি করে প্রিন্ট করে। এক্ষেত্রে আমি বলতে পারি, উদাহরণস্বরূপ আমি 3টে প্রশ্ন করেছি এবং 3টে প্রশ্ন বাংলা, অঙ্ক, ইংরেজি 3টে প্রশ্ন করেছি এবং আমি 5 জনকে দিব। এক্ষেত্রে আমি আবারও বলি, আমি 3টে প্রশ্ন করেছি বাংলা, অঙ্ক, ইংরেজি। 3টি প্রশ্নই যদি আমি দিব 5 জনকে, 3টি প্রশ্নই আমি একসাথে দিয়ে দিব, সেই ক্ষেত্রে আমি এখান থেকে কালেক্টেড ব্যবহার করব। তাহলে কি হবে, এখানে দেওয়া আছে 1 2 3 1 2 3 1 2 3 3, মানে হচ্ছে যে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর পেজ একসাথে প্রিন্ট হবে। এরপরে দ্বিতীয় জনের জন্য 1 2 3 প্রিন্ট হবে। এরপরে তৃতীয় জনের জন্য 1 2 3 প্রিন্ট হবে। এভাবে চতুর্থ, পঞ্চম প্রিন্ট হবে। আর যদি আমি প্রশ্ন এভাবে দিতে চাই যে পেজ নাম্বার, এভাবে যদি দিতে চাই যে আমি বাংলা একদিন পরীক্ষা নিব এবং শুধু বাংলায় প্রিন্ট করব 5 সেট আলাদা, শুধু ইংরেজি বের করব 5 সেট আলাদা, শুধু গণিত বের করব 5 সেট আলাদা, সেক্ষেত্রে আমি আনকালেক্টেড ব্যবহার করব। এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে 1 1 1, মানে 1 নম্বর পেজ 5টি প্রিন্ট করার কথা বলছি বা 5 জনকে দেওয়ার কথা বলছি। তাহলে কী হবে, 1 নম্বর পেজ বা বাংলা প্রশ্ন 5টা বের হবে, এরপরে ইংরেজি প্রশ্ন 5টা বের হবে, এরপরে গণিত প্রশ্ন 5টা বের হবে। তাহলে যদি আমি সেট হিসেবে বের করতে চাই তখন নিব কালেক্টেড, যদি সেট না হিসেবে আলাদা আলাদা বের করতে চাই সেক্ষেত্রে আমরা আনকালেক্টেড ব্যবহার করব। এরপর রয়েছে আমাদের কোনো সময় কার্যক্ষেত্রে পেজ লম্বা প্রিন্ট অথবা আইডো প্রিন্ট ব্যবহার করা। প্রথমটার কাজ হচ্ছে পেজটিকে লম্বা রাখা এবং দ্বিতীয়টার কাজ হচ্ছে বা ল্যান্ডস্কেপের কাজ হচ্ছে পেজকে আইডোভাবে প্রিন্ট করা। এর নিচে রয়েছে পেজ, আমি কোন সাইজের পেজ নিয়ে ব্যবহার করব। এক্ষেত্রে আমরা বাংলাদেশে সাধারণত 2টি পেজ বেশি ব্যবহার করি। প্রথমটি হচ্ছে ইন্টারন্যাশনাল পেজও বলা যাইতে পারে এবং সবসময়ের জন্য লাগে আমাদের A4 পেজ এবং দলিল বা একটু বড় সাইজ যেটা, এটা হচ্ছে লিগাল। এবং এখানে যে পেজগুলো দেওয়া রয়েছে A4, A3, A5, B4, B5, এই পেজগুলো লাগে, তবে বেশিরভাগ ক্ষেত্রে A4 এবং লিগাল পেজ লাগে। এজন্য A4 আর লিগাল নিয়ে আলোচনা করব। এরপর নিচে রয়েছে মার্জিন। এখানে কিছু মার্জিন ডিফল্টভাবে দেওয়া রয়েছে, যেমন লাস্ট, কাস্টম সেটিং। টপ বলতে এখানে আমরা উপরে, লেফট বাম পাশে, বটম নিচে, রাইট ডান পাশে বুঝি। প্রয়োজন অনুসারে এখান থেকে আমরা মার্জিন নিয়ে নিব। এখন আর একটা কথা বলি, এই যে লম্বা আইডো পেজ, কোন পেজ সাইজ এবং মার্জিন, এইটা 3টা সম্পর্কে আমরা এখান থেকে ভালো করে না দেখলেও পারবো। এটা আমরা প্রথমে যখন ডকুমেন্টটা ওপেন করব তখনই পেজ সেটআপে যে এখান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করে পেজ সেটআপে ক্লিক করে এখান থেকে আমরা শিখব। এটা আমরা পরে আলোচনা করছি। এজন্য এখান থেকে
বেশি ভালো করে বোঝালাম না, এটা আমরা পরবর্তী থেকে দেখে নেব। এরপর রয়েছে ওয়ান পেজ বারশিট। ডান পাশে ক্লিক করার পর আমরা চলে আসছি, এখানে লেখা রয়েছে ওয়ান পেজ বারশিট, টু পেজ বারশিট, ফোর পেজ বারশিট, সিক্স পেজ বারশিট। এখানে আমরা এক পেজে একটা পেজ প্রিন্ট করার জন্য, একই পেজের মধ্যে দুই পেজ চলে আসবে সেভাবে প্রিন্ট করার জন্য, একই পেজের ভিতরে চার পেজ ছোট হয়ে প্রিন্ট হবে, এর জন্য সিক্স পেজ অফ পার্টশিট। এখানে 6টি পেজ এক পেজের ভিতরে প্রিন্ট হবে। এভাবে আমরা সর্বোচ্চ 16 পেজ পর্যন্ত প্রিন্ট করতে পারি। ছোট ছোট 16 পেজ একসাথে এক পেজে আসতে হলে অবশ্যই পেজটি সেভাবে ছোট সাইজ লেখাচ্ছে, সাইজগুলো ছোট হয়ে যাবে। আমাদের যদি কখনো লাগে আমরা সেই অনুপাতে প্রিন্ট করব। প্রয়োজন না হলে আমরা সাধারণত পার্সিটি ব্যবহার করি। আপনাদের প্রয়োজন হলে আপনারা সেভাবে প্রিন্ট করবেন। এরপরে রয়েছে পেজ সেটআপ। পেজ সেটআপের পরে ক্লিক করলে আমাদের একটা ডায়লগ বক্স আসবে। এখানে আমি আগেই বলছি যে এটা আমরা পেজ লেআউট থেকে মার্জিন, কাস্টম মার্জিন থেকে দেখে নিব, অথবা আমি এই সম্পর্কে এখনই আলোচনা করে দিচ্ছি। পেজ সেটআপের পর ক্লিক করার পর এখানে মার্জিন, পেপার আর লেআউট তিনটে লেখা শো করছে। আমরা এখান থেকে সর্বপ্রথম চেষ্টা করব পেপার নেওয়ার পর এখান থেকে পেপার সাইজ, এখান থেকে প্রয়োজনীয় লেখা পেপার সাইজ A4 লিগাল, এবং নিচেই আমরা যদি আমাদের ইচ্ছে মতো হাইট ওয়েট দিয়ে পেজ নিই সেক্ষেত্রে কাস্টম সিলেক্ট করে এরপর আমরা মার্জিনে চলে যাব। মার্জিনে যাওয়ার পর উপরে প্রয়োজনীয় মার্জিন, উপরে নিচে বামে ডাইনে প্রয়োজন অনুসারে মার্জিন নেব, এবং লাম্বারও এখানেও শো করছে। তাহলে এখানে একটু ভালো করে বলি, সর্বপ্রথম আমরা মার্জিনে ক্লিক রেখে লাম্বা বা আরও যেভাবে নিতে চাই সেভাবে ক্লিক করার পর এখান থেকে পেজ সেটআপটা নিয়ে নিব। পেজ সেটআপ নিয়ে সর্বশেষে কাজ করব মার্জিনের কাজটা। না হলে উদাহরণস্বরূপ আমি উপরে এবং নিচে আমি মার্জিন 0.5 সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি লাম্বাতে ক্লিক করি তখন দেখতে পাবো যে আমার মার্জিনটা ঘুরে গেছে। আরও একটি কথা রয়েছে, এখানে পেপারে ক্লিক করার পর আমি A4 সাইজের পেপার নিলাম, কিন্তু যদি কখনো এই জায়গা থেকে কাস্টম 2x2 ইঞ্চি একটা পেজ নিলাম, পেজ নেওয়ার পরে 2 ইঞ্চি পেজ নেওয়ার পরে যদি আমি এখানে 1 ইঞ্চি মার্জিন দিই তাহলে দেখা যাবে যে 2 ইঞ্চি পেজের ভিতর 2 ইঞ্চি মার্জিন চলে না। এই জন্য পেজ অনুসারে আমরা মার্জিন দেব এবং সর্বশেষে ওকে বাটন ক্লিক করব। এরপর চলে আসি সেভ অ্যান্ড সেন্ডে ক্লিক করার জন্য সেভ অ্যান্ড সেন্ড আসলে এখান থেকে আমরা সেন্ড করি না। বাংলাদেশে বা যে কোনো সময় আমরা ফাইলটাকে তৈরি করে মেইলে পাঠাই, হোয়াটসঅ্যাপে পাঠাই বা কোনো মাধ্যমে পাঠাইলে মূল ফাইলটিকে, সেভ করা ফাইলটিকে যেমন এখানে সেভ করার পরে test2, টেস্ট বা 1 এভাবে সেভ করার পরে আমরা ফাইলটিকে সেন্ড করি। এজন্য এখানে আলোচনা করব না, সাধারণত এইভাবে আমরা ব্যবহার করি না, এজন্য এটা স্কিপ করে যাচ্ছি। হেল্প, প্রত্যেকটি সফটওয়্যারে একটা হেল্প মেনু থাকে, এর হেল্প মেনু রয়েছে, আমরা এটা প্রয়োজন নেই, এটাও স্কিপ করে যাচ্ছি। অপশনের কাজ হচ্ছে এমএস ওয়ার্ডের যে সফটওয়্যারটি আমরা ওপেন করেছি
এখানে এর মার্জিন, মোটমাট কথায় সফটওয়্যারের আমাদের সুবিধা মতো কাস্টম ওপেন করে ব্যবহার করার জন্যই এমএস ওয়ার্ড ব্যবহার করা হয়। এখান থেকে যেমন উদাহরণস্বরূপ প্রুফিং লেখা, গ্রামার সাইড অটো কারেকশনের জন্য আমরা অটো কারেকশন অপশনটা এই টিকগুলো উঠানো বা দিয়ে রাখি। লেখায় মার্জিনের ব্যবহার করার জন্য এখান থেকে অপশনে ক্লিক করার পর অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে আমরা টেক্সট বক্স উঠায় এই যে শো টেক্সট বক্স এমন বাউন্ডারি এখানে ক্লিক রেখে এই ক্লিকটি রাখলে এই মার্জিনটি শো করবে এবং টিকটি উঠা দিলে মার্জিনটা চলে যাবে। এই জাতীয় সিটিং ঠিক করার জন্য আমরা অপশন ব্যবহার করি। বেশিরভাগই এই অপশনগুলো সবার প্রয়োজন পড়ে না, এ সম্পর্কে আমরা আলোচনা করব না। এর নিচে রয়েছে এক্সিট। এই এক্সিট এবং এই প্রোগ্রাম ক্লোজের যে ক্লোজটি একই কাজ করে। এই এক্সিটের উপরে ক্লিক করলে আমরা সাধারণত এখান থেকে বেরিয়ে যাব। আমরা চলে যাচ্ছি। আশা করি ফাইল মেনু সম্পর্কে যে আলোচনা করা হয়েছে কারোর কোনো প্রশ্ন না থাকার, যদি এরপরও থাকে ভিডিওটি আবার পুনরায় দেখে নিতে হবে। এরপরও যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখলে আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার জন্য। এরপর রয়েছে হোম। হোমের ভিতরে হোম মেনু বা হোম রিবনের ভিতরে ক্লিক করলে আমরা দেখতে পাবো ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল। আমি একটি কথা প্রথমে বলে নিই যে এমএস ওয়ার্ডের বা যে কোনো সফটওয়্যারের পরপর দেখানো কোনো পরপর এই সফটওয়্যার অনুসারে দেখানো সম্ভব না। কিছু কাজ আগে কিছু কাজ পরে দেখে না নিলে হয় না। এক্ষেত্রে ক্লিপবোর্ড শেখানোর জন্য আমাকে কিছু কাজ করে নিতে হবে। আমি প্রথমে সেই কাজগুলো করে নিচ্ছি। আমি প্রথমে ফন্টের ভিতরে কিছু কাজ শিখিয়ে নিচ্ছি। এখানে বোল্ড শব্দের অর্থ মোটা করা। এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে লেখাটুকু বোল্ড করতে চাচ্ছি এই লেখাটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে রাখার পর বোল্ডের পর ক্লিক করলে এই লেখাটি অন্যান্য লেখার তুলনায় মোটা হয়ে যাবে। একে আমরা সাধারণত বোল্ড বলেই চিনি। বোল্ডের কিবোর্ড শর্টকাট Ctrl+B। যদি কারোর ভালোভাবে মনে না থাকে সেক্ষেত্রে আমরা বির পরে ক্লিক করলে নিচেই লেখা আসবে যে এর নাম কি এবং এর কিবোর্ডের শর্টকাট কি রয়েছে। এরপর ইটালি, আন্ডারলাইন, স্ট্রোক থ্রো অধিকাংশ আইকনের পরে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই আইকনের কি কাজ এবং কি নাম, এর কিবোর্ড শর্টকাট কি রয়েছে। দ্বিতীয়টি রয়েছে ইটালি শব্দের অর্থ বাঁকা করা। এটা নর্মাল লেখা ছাড়া বাঁকা হয়ে যাবে। এরপর রয়েছে আন্ডারলাইন বলতে বুঝি লেখার নিচেই দাগ দেওয়া। এই আন্ডারলাইনের ভিতরে আবার কিছু কাজ রয়েছে, যেমন এই যে আন্ডারলাইন, এখান থেকে ক্লিক করার পর পাশে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আন্ডারলাইনের যে দাগটা রয়েছে এই দাগটা আমরা কিভাবে দেব। এক্ষেত্রে কয়েকটা ডিফল্টভাবে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করার পর প্রয়োজন অনুসারে নেওয়ার পর এখানে আমরা কি করতে পারি, এখানে আবার কালার দেওয়ার, আন্ডারলাইন কালার দেওয়ার অপশন রয়েছে। যদি প্রয়োজন পড়ে এখান থেকে আমরা যে কোনো কালার, প্রয়োজনীয় কালার দিয়ে আসতে পারি। এরপর রয়েছে স্ট্রোক থ্রোটের কাজ কি মনে করি আমরা
এখানে হি ইজ এ গুড পারসন। এখানে গুড কথাটা সিলেক্ট করে আমরা স্ট্রাকচার করে দিলাম। লেখার যে কোনো লেখার লাইনে থাকবে, কিন্তু তার কার্যকারিতা উঠিয়ে দেওয়ার জন্য স্ট্রাকচার ব্যবহার করা হয়। এরপর রয়েছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট বলতে আমি এখান থেকে কিছু কাজ আলাদা করে দেখাচ্ছি। আমি টুটাকে ক্লিক করার পর এখান থেকে সাবস্ক্রিপ্ট করে দিলাম। সাবস্ক্রিপ্ট করে দিলে এটা লেখা ছাড়া নিচে চলে যাবে। সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে লাইন থেকে যে অংশটুকু আমরা সিলেক্ট করব সেই অংশটুকু লাইন থেকে নিচে নেমে যাবে, এবং সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে লাইন ছাড়া স্কোরের মতো উপরে ওঠানোর জন্য। আমরা দুটো কাজই করে নিলাম। একে একটা সাবস্ক্রিপ্ট, একটা সুপারস্ক্রিপ্ট। তাহলে লাইন ছাড়া লেখাকে নিচে নামানোর জন্য এবং লাইন ছাড়া লেখাকে উপরে উঠানোর জন্য সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি পেজের এখান থেকে ফন্ট কালার। ফন্ট কালার বলতে বুঝি আমরা যে কোনো অক্ষরকে আমরা ফন্ট কালারে এখান থেকে আমরা প্রত্যেকটা কালার আলাদা আলাদাভাবে নিতে পারি। অথবা আমরা একটা শব্দ যে কোনো কালার করতে পারি, অথবা একটা লাইন ধরে আমরা এভাবে আমরা অক্ষর, কোনো শব্দ, কোনো লাইন, কোনো প্যারা, অথবা পুরো পেজ, অথবা সম্পূর্ণ লেখাকে আমরা কালার পরিবর্তন করে দিতে পারবো। এরপরে আমরা চলে যাচ্ছি ক্লিপবোর্ডে কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট প্রিন্টার সম্পর্কে আলোচনা করার জন্য। প্রথমে আমি কাট বলতে কি বুঝি? কাট বলতে বুঝি আমরা লেখা, এক্ষেত্রে শব্দ, কোনো লাইন, কোনো প্যারা, কোনো পেজের তথ্য বা সম্পূর্ণ পেজও হইতে পারে। প্রয়োজনীয় লেখাটুকু আমরা সিলেক্ট করার পর কাট অ্যাক্টিভ হয়ে যাবে বা কপি অ্যাক্টিভ হয়ে যাবে। সিলেক্ট করার আগে এ দুটো ইনঅ্যাক্টিভ থাকবে। প্রয়োজনীয় লেখাটুকু সিলেক্ট করার পর আমরা কাটে যদি ক্লিক করি, এখানে দেখতে পাবো এখানে এই কথাটি বা এই তথ্যটি নাই। আমরা যেখানে রাখতে চাচ্ছি এখানে ক্লিক করার পর পেস্ট করলে এখানে চলে আসবে। আর এখানে সিলেক্ট করার পর আমি যদি কপিতে ক্লিক করি, দেখা যাচ্ছে এই লেখাটুকু এখানে রয়ে গেছে, এবং যেখানে রাখতে যাচ্ছি সেখানে ক্লিক করার পর পেস্টে ক্লিক করলে লেখাটি আগের জায়গায় এবং পরের জায়গায় দুই স্থানে রয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারি যে কাট অথবা মুভ করলে প্রয়োজনীয় বা সিলেক্ট করা লেখাটুকু বা তথ্যটুকু সেখানে আর থাকবে না। আর কপি যদি করি সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যটুকু সেখানে, যেখানে ছিল সেখানে, এবং যেখানে রাখতে চাচ্ছি সেখানে উভয় জায়গা থাকবে। আর পেস্ট অর্থ রাখা। কাট, কপি, পেস্ট। কাট, কপি যদি আমাদের করা না থাকে এক্ষেত্রে পেস্টে কাজ করবে না। তাহলে আমরা কি শিখলাম? কাট বা মুভ করলে সেখানে তথ্য থাকে না, আর কপি করলে সেখানেও তথ্য থাকে, নতুন যে স্থানে আমরা রাখতে চাচ্ছি সেখানেও তথ্য থাকবে। এরপর আমরা আলোচনা করব ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারও কাট কপি করার মতো, কিন্তু এটা থেকে তথ্য কাট বা কপি বা কোনো কিছু হবে না। এর কাজ হচ্ছে স্টাইল টু কপি করে চলে আসবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের এখানে বোল্ড করা আছে, আমরা চাচ্ছি এখানে বোল্ড করব।
সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল বি ব্যবহার না করে এখানে কার্সার রেখে ফরম্যাট প্রিন্টারের পর একটি ক্লিক করব এবং যে লেখাটুকু বোল্ড করতে চাচ্ছি সেই লেখাটুকু পুরো মাউস চেপে ধরে ক্লিক করব। এখানে বোল্ড করা ছিল, এই বোল্ডটুকু বা স্টাইলটুকু এখানে চলে আসছে। সেম ভাবে আমরা দেখতে পারি এখানে লাল ফন্ট কালার করা রয়েছে। আমি চাচ্ছি যে এই লাল কালারটুকু আমি এখানে করতে। এক্ষেত্রে আমরা ফন্টের কালারটা ব্যবহার না করে এই লেখার যে কোনো স্থানে কার্সার রেখে ফরম্যাট প্রিন্টারে একটা ক্লিক করব এবং লেখাটুকু মাউস চেপে রেখে লেখাটুকু সিলেক্ট করব। সেম এখানে এই স্টাইল বা ডিজাইন করা রয়েছে, এই ডিজাইনটা বা এই স্টাইলটা আমরা এখানে করতে চাচ্ছি। এক্ষেত্রেও সেম এখানে ক্লিক করার পর ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব এবং মাউস চেপে ধরে রেখে লেখাটুকু সিলেক্ট করব। সেম স্টাইলটা এখানে চলে আসবে। তাহলে আমি আরও বলি, ক্লিপবোর্ডের কাট, কপি পেস্ট, কাট বা মুভ করলে সেখানে তথ্য থাকবে না। কপি করলে যেখান থেকে আমরা সিলেক্ট করে তথ্য নিব সেখানেও ডকুমেন্ট থাকবে এবং যেখানে রাখতে চাচ্ছি সেখানেও থাকবে। পেস্টত্ব রাখা, কাট বা কপি করার পর পেস্টটি অ্যাক্টিভ হবে এবং ক্লিক করলে সেই তথ্যটি সে জায়গা স্থাপন হয়ে যাবে। এরপর রয়েছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে তথ্য কাট কপি না করে যে স্টাইল থাকবে সেই স্টাইলটি কপি করে নিয়ে আসা। এখন চলে যাচ্ছি আমরা ফন্টের ভিতর ফন্টের কাজ কি আসলে ফন্ট বলতে আমরা বিভিন্ন ভাষাও বুঝি। এক্ষেত্রে আমরা বাংলাদেশের লোক, আমরা বাংলা বা আপনারা যে দেশ থেকে দেখবেন না কেন বা যে ভাষা প্রয়োজন হবে না কেন এই স্থান থেকে সেই ভাষা সিলেক্ট করে নিতে হবে। ইংরেজি লেখার ক্ষেত্রে অনেক ধরনের ফন্ট রয়েছে, তবে ইংরেজি লেখার আদর্শ ফন্টের নাম হচ্ছে টাইম নিউ রোমান্স। আমাদের মনে রাখতে হবে ইংরেজি লেখার অনেক ফন্ট রয়েছে, প্রয়োজন অনুসারে ফন্ট আপনি লিখে ব্যবহার করতে পারেন, তবে এর আদর্শ ফন্ট হচ্ছে টাইম নিউ রোমান্স। দ্বিতীয়, বাংলা লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করি সুলতানি এমজে। ক্লিক করার পরে আমরা সাধারণত বাংলা লিখে থাকি বা টাইপ করে থাকি। এর ডান পাশে রয়েছে ফন্ট সাইজ বলতে আমরা লেখা যে তথ্যগুলো লিখব এই লেখার সাইজটুকু কত থাকবে। যেমন উদাহরণস্বরূপ কলম লিখছি, এখানে ফন্ট রয়েছে 19। এই ফন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা দুইভাবেও লিখতে পারি। লেখার পূর্বে সাইজটা ঠিক করে নিতে পারি অথবা লেখার পরেও আমরা সাইজটা ঠিক করে নিতে পারি। পেজের প্রথমে আসার পর আমরা এখান থেকে প্রয়োজনীয় ফন্ট এবং ফন্ট সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি অথবা লেখার পরেও প্রয়োজনীয় লেখাটুকু সিলেক্ট করে এখান থেকে আমরা ফন্টের সাইজ ছোট বড় করে দিতে পারি। এই ফন্টের সাইজটা 2-3 ভাবে ছোট বড় করা সম্ভব। প্রথমে এখান থেকে আমরা প্রয়োজনীয় ফন্ট নিতে পারি। তৃতীয় অপশন, এর ডান পাশে গ্রো ফন্ট আর শ্রিঙ্ক ফন্ট নামে দুটি অপশন রয়েছে। এখানে গ্রো ফন্ট ক্লিক করলে ফন্ট বড় হবে, শ্রিঙ্ক ফন্ট ক্লিক করলে ছোট হবে। এটা আমরা কিবোর্ড থেকেও করতে পারি। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শুরু যদি প্রেস করি তাহলে এখান থেকে ছোট হবে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষে যদি ক্লিক করে থাকি সেক্ষেত্রে বড় হবে।
এরপর আমরা চেঞ্জিং কেস সম্পর্কে আলোচনা করব। চেঞ্জিং কেস বলতে আমরা বুঝি, উদাহরণস্বরূপ আমি এই লেখাটুকু সিলেক্ট করে এখানে প্রতিটি লাইনের প্রথমেরটা শুরু রয়েছে বা প্রয়োজন অনুসারে লেখা রয়েছে। কার্যক্ষেত্রে যদি আমাদের সম্পূর্ণ লেখাটুকু ছোট হাতে নিতে হয় বা বড় হাতে নিতে হয় বা প্রতিটা অক্ষরের প্রথমে বড় নিতে হয় বা প্যারা সিস্টেমে লিখতে হয়, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় লেখাটুকু সিলেক্ট করার পর এখান থেকে চেঞ্জিং কেজে ক্লিক করব। চেঞ্জিং কেজে ক্লিক করার পরে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, আর্থওয়ার্ড, টোগেস কেস লেখাগুলো দেখতে পাবো। এখানে টোগেস কেস বলতে আমরা প্রত্যেক লাইনের শব্দের প্রথমটা ছোট হাতের, আমরা এখানে প্রথমে সেন্টেন্স কেস লোয়ার কেসটা ব্যবহার করি। লোয়ার কেস বলতে প্রত্যেকটা শব্দ ছোট হয়ে যাবে। প্রতিটা শব্দ সিলেক্ট করা অংশটুকু প্রত্যেকটা লেখা ছোট হাতের হয়ে যাবে। এখান থেকে যদি আমরা আপার কেস নিই তাহলে প্রত্যেকটি লেখা বড় হাতের হয়ে যাবে, ইংরেজি বড় হাতের। এখান থেকে যদি আমরা টোগেস কেস ব্যবহার করি তাহলে প্রত্যেকটি লেখা আমরা যদি সেন্টেন্স কেস ব্যবহার করি তাহলে সেন্টেন্সের মতো প্রথম অক্ষরটা লেখা প্রত্যেক লাইনের প্রথম লেখাটা বড় হাতের হয়ে যাবে। মোটমাট কথা, সেন্টেন্স কেস নিলে সেন্টেন্সের মতো প্রথম লাইনের প্রথম শব্দটা বড় হাতের থাকবে এবং পরেরগুলো ছোট হাতের হয়ে যাবে। যদি লোয়ার কেস ব্যবহার করি তাহলে প্রত্যেকটি শব্দ ছোট হাতের হয়ে যাবে। যদি আপার কেস ব্যবহার করি তাহলে প্রত্যেকটি শব্দ বড় হাতের হয়ে যাবে। ক্যাপিটালাইজ, আর্থওয়ার্ড যদি ব্যবহার করি তাহলে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথমটা বড় হয়ে যাবে এবং টোগেস কেস যদি ব্যবহার করা হয় তাহলে প্রত্যেক শব্দের প্রথমটা ছোট হাতের হয়ে যাবে। আমরা সাধারণত এখান থেকে সেন্টেন্স কেসই ব্যবহার করে থাকি। এরপর রয়েছে ডান পাশে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং বলতে বোঝায় আমি লেখার পর যত ধরনের কাজ করেছি কাজকে পূর্বের ন্যায় ফেরত আনার জন্য সাধারণত চেঞ্জিং কেস ক্লিয়ার ফরম্যাটিং ব্যবহার করা হয়। আমি লেখাটুকু কপি করে নিচে পেস্ট করলাম। খেয়াল করতে হবে এখানে বোল্ড রয়েছে, এই বোল্ডটুকু পূর্বের ন্যায় করার জন্য আমার লেখা সিলেক্ট করার পর বোল্ডে ক্লিক করতে হবে। ইটালি এখানে সিলেক্ট করে উঠায় দিতে হবে, আন্ডারলাইন উঠায় দিতে হবে। এভাবে আমার ঠিক করতে প্রচুর সময় লেগে যাবে। আমি যদি প্রয়োজনীয় লেখাটুকু সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাটিং দিই সেক্ষেত্রে সম্পূর্ণ লেখাটুকু পুনরায় আগের মতো হয়ে যাবে। এখান থেকে শুধুমাত্র ফন্ট পরিবর্তন এবং ফন্টের সাইজ পরিবর্তন করে দিলেই আমার লেখাগুলো পূর্বের ন্যায় হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম ক্লিয়ার ফরম্যাটিং দিলে বোল্ড, ইটালি, আন্ডারলাইন যত ধরনের কাজ, যত ধরনের কাজ থাকবে, সাইজ ছোট বড় যাই থাকুক না কেন লেখাগুলো পূর্বের ন্যায় হয়ে যাবে। আমাদের শুধু কি করতে হবে, ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে ফন্ট এবং ফন্ট সাইজটুকু পরিবর্তন করে দিলেই লেখাগুলো পূর্বের ন্যায় হয়ে যাবে।
এরপর রয়েছে টেক্সট এফেক্ট। টেক্সট এফেক্ট বলতে আমরা বুঝি আমরা এখানে বাংলাদেশ লিখলাম, লেখার পর এখান থেকে যে কোনো একটি স্টাইল, এখানে অনেকগুলো ডিফল্ট স্টাইল দেওয়া রয়েছে, যে কোনো একটি স্টাইল আমরা সিলেক্ট করে নিলাম। বোঝার সাথে আমি একটু জুম করে নিচ্ছি। এখন এই যে লেখাটি রয়েছে, এই লেখান থেকে ক্লিক করার পর আমরা পূর্বে আবার টেক্সট এফেক্ট ডান পাশে তীর চিহ্নটিতে ক্লিক করে এখান থেকে টেক্সটের আউটলাইন বলতে আমরা লেখার, আমরা যে শব্দগুলো লিখেছি বা বাংলাদেশের লেখার প্রত্যেকটি অক্ষরের বাইরের দিকে যে চিহ্নটি পড়বে সেই চিহ্নটি কি কালার হবে আমি বোঝার সাথে রেড ব্যবহার করলাম। দেখা যাচ্ছে যে প্রত্যেকটি লেখার পাশে কালারটি লাল হয়ে গেছে। এখান থেকে লেখার কালারটি পাশে বিভিন্ন সাইজ দেওয়া রয়েছে, প্রয়োজন অনুসারে আমরা লেখাটা মোটা বা পাশে যে লাইনটা পড়েছে এটা আমরা ছোট বড় করতে পারি। এরপরে রয়েছে ড্যাশবোর্ড। আমার পাশের লেখাটি কোন স্টাইলে হবে সেই ড্যাশবোর্ড এখানে দেওয়া রয়েছে, প্রয়োজন অনুসারে আমরা ড্যাশবোর্ড ব্যবহার করতে পারি। এরপর রয়েছে শ্যাডো বলতে আমরা ছায়া বুঝি। ছায়াটি দুইভাবে দেওয়া সম্ভব। প্রথম একটা হচ্ছে আউটডোর, একটা হচ্ছে ইনডোর। আউটডোরে যদি আমরা ক্লিক করি, এখানে ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এই ছায়াটি এখানে ক্লিক করলে বাম পাশে ডান পাশে এভাবে পড়বে, প্রয়োজন অনুসারে দিয়ে দিতে হবে। আর ইনডোর বলতে বুঝি, একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে পরিবর্তনটা কোথায় হচ্ছে। এ পাশে দেওয়া রয়েছে ছায়াটা একটু দূরে পড়ার জন্য, প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করব। সেম ভাবে রিফ্লেকশন রয়েছে, রিফ্লেকশনের কাজও একই রকম। রিফ্লেকশন আর শ্যাডোর ভিতর দুইটা জিনিস, একটা হচ্ছে ছায়া পড়বে, শুধু ছায়া। আর রিফ্লেকশন বলতে বোঝায় যে লেখাও থাকবে বা ছবি থাকবে হুবহু আয়নার মতো বিপরীত পড়বে, এর রিফ্লেকশন বলে। ভিডিওর ভিতরে আসলে বিস্তারিত বলা বা দেখানো সম্ভব না, এমনিতেই ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে। আপনারা যখন কাজ করবেন একটু বিস্তারিতভাবে দেখে নেবেন, তাহলে আপনারা বিষয়টি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। গ্লোর কাজও সেম একই রকম, পাশে আর একটা কালার দেওয়া। এর ভিতরেও আমি আলোচনা বেশি করব না। এখান থেকে ক্লিক করার পরে গ্লো অপশন রয়েছে, এখানে ক্লিক করার পরে শ্যাডো, রিফ্লেকশন আর গ্লো এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে যে আমার গ্লোটা কতটুকু পড়বে, কতটুকু সাইজ হবে, গ্লোটা ছোট বড় করা সম্ভব, গ্লোর কালার চেঞ্জ করা সম্ভব। এরপরে রয়েছে গ্লোটি কতটুকু জায়গা নিয়ে আসবে, গ্লোর এখান থেকে উজ্জ্বলতা কত কম বেশি করা সম্ভব, প্রয়োজন অনুসারে এখানে দিয়ে দিন। এরপরে রয়েছে টেক্সট হাইলাইট কালার। আমরা টেক্সট হাইলাইট কালার দেখার জন্য আমি এই লেখাটুকু কপি করে নিচ্ছি। ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু লেখাগুলো প্রয়োজন অনুসারে নিয়ে নিলাম। এখানে আমি প্রথম লাইনটা সিলেক্ট করে এখান থেকে আমি হলুদ কালারটা দিয়ে আসলাম। এটা আমি করলাম টেক্সট হাইলাইট কালার। সেম এখান থেকে দ্বিতীয় লাইনটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে শ্যাডো কালারে এটা হলুদ কালার করে দিয়ে আসলাম। এখান থেকে আমি আবার শ্যাডো কালার করে দিয়ে আসলাম। এখান থেকে আবার আমি শ্যাডো কালার এবং
হাইলাইট কালার করে দিয়ে আসলাম। এখন সহজে বুঝতে পারা যাচ্ছে যে টেক্সট হাইলাইট কালার এর কার্যকারিতা সাধারণত যতটুকু লেখা থাকবে এর নিচেই ততটুকু কালার পড়বে। আমি যে কালারটা ব্যবহার করেছি এই কালারটুকুই পড়বে। তাহলে আমি প্রথমে অল্প লেখার ক্ষেত্রে ব্যবহার করেছি এবং বেশি লেখার ক্ষেত্রে ব্যবহার করেছি। দেখা গেছে যে শুধু লেখা যেখানে আছে সে লেখাটুকু নিচেই কালার হয়েছে। এখানে ডান পাশে ফাঁকা রয়ে গেছে এবং এখানেও ফাঁকা রয়ে গেছে। এর ডান পাশেও ফাঁকা রয়ে গেছে এবং এই লেখার ডান পাশেগুলোও ফাঁকা রয়ে গেছে। কিন্তু শ্যাডো কালার বলতে আমরা কি বুঝি? এখানে লেখা ছিল অল্প কিন্তু পুরো লাইনটা ধরেই কালার হয়ে গেছে। আবার এখানে পুরো প্যারাটা নিচে কোথাও ফাঁকা নেই, মার্জিন টু মার্জিন কালার করে দিয়েছে। দুটো কালার একসাথে দেখানোর কারণ হচ্ছে কি, যাতে সহজে পার্থক্যটা বোঝা যায়। এখন আমরা চলে যাব প্যারাগ্রাফের অ্যালাইজমেন্টগুলো সম্পর্কে আলোচনা করব। এদেরকে একবারে বলে অ্যালাইজমেন্ট। আমি আন্ডু করে দিলাম। আন্ডু আর রিডু এই সম্পর্কে একটু আলোচনা করে আসি। আন্ডু বলতে আমি এখান থেকে একটা নাম আছে আন্ডু, একটা নাম আছে রিডু। আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি এখান থেকে আন্ডু করি তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। এখানে যদি রিডু ক্লিক করি তাহলে আমি যে কাজটি করছিলাম ফিরানে এসে পুনরায় আবার সেই কাজটি চলে আসবে। এ হচ্ছে আন্ডুর কাজ। তাহলে আন্ডুর কাজ হচ্ছে আমি যে কাজ সর্বশেষে করেছি সেখান থেকে পিছিয়ে যাওয়ার জন্য, পিছিয়ে যাওয়ার পরে আবার যে কাজ করছিলাম সেখানে যাওয়ার জন্য রিডু ব্যবহার করা হয়। আন্ডু আর রিডু। আমি বোঝার ক্ষেত্রে ফাইলগুলো প্রয়োজন অনুসারে নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা এই লেখাটুকু সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যালাইজমেন্ট লেফট। অ্যালাইজমেন্ট লেফট বলতে আমরা বুঝি বাম পাশ থেকে লেখা। এখানে অ্যালাইজমেন্ট রাইট সেন্টার। সেন্টার বলতে আমরা বুঝি প্রত্যেকটা লেখা মাঝ বরাবর থেকে শুরু হবে, এবং রাইট বলতে বুঝি আমরা লেখাগুলো ডান পাশ থেকে শুরু হবে। বাম পাশ দিয়ে লেখা শুরু করলে দেখা যাচ্ছে ডান পাশের অংশটুকু ফাঁকা। আমরা যদি সেন্টার দিয়ে লিখি সেক্ষেত্রে দেখা যাবে বাম পাশে এবং ডান পাশে ফাঁকা রয়েছে। আমরা যদি শুধু ডান পাশ থেকে লেখা শুরু করি তাহলে দেখা যাবে ডান পাশের এই অংশটুকু ফাঁকা রয়ে গেছে। এবং সর্বশেষ রয়েছে জাস্টিফাই। জাস্টিফাইয়ের কাজ হচ্ছে লেখাটুকু সিলেক্ট করার পর যদি জাস্টিফাই ক্লিক করি এখন দেখতে পাওয়া যাবে যে এই মার্জিন টু মার্জিন কোথাও কোনো গ্যাপ নাই। সহজে বুঝবো আমরা, যদি লেফট ব্যবহার করা হয় তাহলে লেখা বাম পাশ থেকে শুরু হবে, এখানে ডান পাশে ফাঁকা থেকে যাচ্ছে। যদি সেন্টার ব্যবহার করি লেখাগুলো মাঝ বরাবর থেকে হবে এবং দুই পাশেই ফাঁকা দেখা যাচ্ছে। যদি ডান পাশ থেকে আমরা ক্লিক করি, ডান পাশ থেকে লেখা শুরু করি তাহলে কি হবে, ডান পাশ থেকে লেখা হবে এবং বাম পাশে ফাঁকা থেকে যাবে। তবে আমরা সর্বশেষ দেখার সৌন্দর্যের কারণে এবং প্রয়োজনের কারণে আমরা লেখার পরে সব লেখাটুক সিলেক্ট করার পর জাস্টিফাই করে দেব। এতে লেখার মান বা দেখতে সুন্দর লাগবে। লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাইয়ের কিছু কিবোর্ড শর্টকাট রয়েছে এবং এগুলো খুবই কাজে লাগে, সব সময়ের জন্যই লাগে। লেফট রাখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এল, সেন্টারে রাখার জন্য কন্ট্রোল ই, রাইটে রাখার জন্য কন্ট্রোল আর এবং জাস্টিফাই করার জন্য কন্ট্রোল জে ব্যবহার করা হয়। আমি আবারও বলি, যদি কারো মনে না থাকে সেক্ষেত্রে আইকনের উপর ক্লিক করবেন। এই আইকনটার কি নাম এবং এর শর্টকাট কি আছে সেটা এখানে শো করবে, সেই অনুপাতে শিখে নেবেন। কারণ
সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট হওয়ার কারণে এক মেনু থেকে অন্য মেনুতে আইকনগুলো থাকতে পারে। এই জন্য আইকন ভালো করে দেখে এবং এর নাম এবং এর কী কাজ ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, না হলে নতুন ভার্সনে আসলে কাজ করার সময় না বোঝার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই সবার চেষ্টা করতে হবে যে সুন্দরভাবে আইকনগুলো এবং আইকনের নাম এবং এর কার্যকারিতা সুন্দরভাবে মুখস্থ করে রাখা। এরপর আমরা চলে যাব বুলেটস। বুলেটস বলতে আমরা কোনো কিছুর প্রকারভেদ বা কোনো লাইন দেখার জন্য প্রথমেই নাম্বারিং অথবা চিহ্ন ব্যবহার করি। আমরা নাম্বারিং ব্যবহার না করে যখন চিহ্ন ব্যবহার করব, এই চিহ্নগুলোকে আসলে বুলেটস বলে। এখানে ক্লিক করার পর অনেকগুলো বুলেটস শো করতেছে বা চিহ্ন শো করতেছে। এখানে ক্লিক করার পর আমরা কোনো কিছু লেখে যখনই এন্টার প্রেস করব, দ্বিতীয় লাইনে সেম স্টাইলটা পড়ে যাবে। এখন এই বুলেটস ইচ্ছে করলে পরিবর্তন করে ব্যবহার করা যায়। এখানে ক্লিক করার পর আমরা যেখানে কার্সার রাখছি দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় বুলেটটি ব্যবহার করে বা সিম্বলটি ব্যবহার করে ওকে দিলেই এটা চলে আসবে। এখান থেকে পছন্দ না হলে বা প্রয়োজন হলে আমরা ডিফাইন নিউ বুলেটে ক্লিক করব। এখান থেকে স্যাম্বলে ক্লিক করব। স্যাম্বলে ক্লিক করলে যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে ফন্ট, এই ফন্টের ভিতর ক্লিক করলে বিভিন্ন রকমের নাম শো করবে। এখান থেকে প্রয়োজনীয় ফন্টে ক্লিক করার পর প্রয়োজনীয় সিম্বলটি নিয়ে নিব। যেমন মোবাইল ক্ষেত্রে কোনো মোবাইল নাম্বার লেখার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, কোনো মোবাইল নাম্বার লেখার পূর্বে এখান থেকে ক্লিক করে সিম্বল, ডিফাইন নিউ বুলেটস, এখান থেকে সিম্বল, এখান থেকে টেলিফোনের চিহ্ন অথবা মোবাইলের ডায়ালের চিহ্ন ব্যবহার করে ওকে দিতে পারি। এক্ষেত্রে সামনে নাম্বারের সামনে চিহ্ন চলে আসবে। মেইলের ক্ষেত্রেও এখানে মেইল বক্সের চিহ্ন রাখতে পারি। এই বুলেট আমরা ছবি দিয়েও বুলেট ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ক্লিক করার পর ডিফাইন নিউ বুলেটে ক্লিক করব এবং সিম্বলের অপশনে ক্লিক না করে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে কম্পিউটারে ডিফল্টভাবে কিছু পিকচার দেওয়া রয়েছে। এখান থেকে আমরা ওকে ক্লিক করে পুনরায় ওকে ক্লিক করলে সেই ছবিগুলো শো করবে। এক্ষেত্রে আমাদের নিজস্ব তোলা ছবিও ব্যবহার করতে পারবো। নিজস্ব তোলা ছবি ব্যবহার করার জন্য আমরা পুনরায় এখানে ক্লিক করে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করার পর পিকচার, এখান থেকে ইমপ্রুভে ক্লিক করব। ইমপ্রুভে ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত যেখানে পিকচার রয়েছে সেখানে ক্লিক করার পর ওকে দিব। আমাদের পছন্দের পিকচারটি এখানে চলে আসবে। এরপর রয়েছে আমরা বুলেটস, এখানে বিভিন্ন প্রতীক না দিয়ে আমরা নাম্বারিং করতে পারি। শুধুমাত্র নাম্বারিং করার জন্য আমরা ডান পাশে এখানে নাম্বারিংয়ে ক্লিক করব। নাম্বারিংয়ে ক্লিক করার পর নন মানে কিছুই না, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 এরপর ডট দেওয়া রয়েছে। এখানে 1 2 পরে ব্র্যাকেট দেওয়া রয়েছে। এখানে রোমান সংখ্যায় রয়েছে। এখানে বড় হাতের ABCD ডট, ছোট হাতের ABCD বিভিন্নভাবে দেওয়া রয়েছে, প্রয়োজন অনুসারে নিয়ে নিতে হবে। এক্ষেত্রে বাংলায় যখন লিখব
তখন এখান থেকে নাম্বারিং নেওয়ার পর শুধু ফন্টটি চেঞ্জ করে দেব, তাহলে বাংলা দেখতে পাবো। এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমরা বুলেট ব্যবহার করি, নাম্বার ব্যবহার করি অথবা মাল্টি লেভেল লিস্ট ব্যবহার করি। এখানে ক্লিক করার পর আমি যখনই কোনো কিছু টাইপ করব, যতক্ষণ ইন্টার না প্রেস করা হবে এতক্ষণ কোনো নাম্বার পড়বে না। ইন্টার প্রেস করার পরই যা লিখব পুনরায় আবার নাম্বারিং করে দেবে এবং ডবল ইন্টার ক্লিক করার পরে এর কার্যকারিতা হারিয়ে যাবে, আর নাম্বারিং থাকবে না। এরপর রয়েছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট বলতে আমরা বুঝি কোনো কিছুর প্রকারভেদ, তার উপর প্রকারভেদ, তার ভিতরে আবার প্রকারভেদ যদি লাগে সেক্ষেত্রে আমরা মাল্টি লেভেল লিস্ট ব্যবহার করব। এখান থেকে যে কোনো একটি লিস্ট আমি ক্লিক করে নিলাম। এখন মনে করেন কোনো কিছু প্রকারভেদ এ এবং বি। এইবার এর ভিতরে আবার প্রকারভেদ রয়েছে। এর ভিতরে প্রকারভেদ লেখার জন্য আমরা ইন্টার প্রেস করব, এখান থেকে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পর আমরা এর প্রকারভেদ মনে করেন আবার এ প্লাস বি লিখলাম। আমরা আবার প্রথমে এর ভিতরে প্রকার রয়েছে, এক্ষেত্রে আমরা আবার ইন্টার প্রেস করব, ট্যাব প্রেস করব, করার পর এখানেও আবার প্রকারভেদ লিখতে পারি। আমরা আবার একের ভিতরে প্রকারভেদ লেখার জন্য ইন্টার ট্যাব দেব। মোট কথা হচ্ছে যে কোনো কিছুর প্রকারভেদ, তার ভিতরে প্রকারভেদ, তার ভিতরে প্রকারভেদ, এভাবে যখন লিখতে প্রয়োজন পড়বে তখন আমরা মাল্টি লেভেল লিস্ট ব্যবহার করব। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি এখন এটা শেষ করে দিচ্ছি। আমরা প্রয়োজনে এর দ্বিতীয় অংশ তৃতীয় অংশ করে করে শিখব। সবাইকে ধন্যবাদ এত সময় বসে এই ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।